এই সুযোগটা নিয়েছিল ব্রিটিশ ভারতবর্ষকে শাসন করার জন্য। আজকে এতদিন পরেও আবার নতুন করে দেখছি ভারতবর্ষকে বিভাজিত করার জন্য ধর্মের নামে রাজনীতি হচ্ছে, সাম্প্রদায়িকরণের রাজনীতি হচ্ছে, হিন্দু মুসলমানের ভোট বিভাজনের চেষ্টা হচ্ছে। আখেরে এগুলো করার মধ্য দিয়ে ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষের যুব সম্প্রদায়, ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলমান সবাই মনে রাখবেন, ঐক্যবদ্ধ থাকলে দেশ শক্তিশালী, ঐক্য হারিয়ে গেলে দেশ দুর্বল হয়ে যাবে। এই সহজ সরল সত্য কথাটা মনে রাখবেন। এই ভারতবর্ষের সকলের অবদান আছে, সকলের অবদানে যে দেশ তৈরি হয়েছে। যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হয়, শুধুমাত্র সিপাহী বিদ্রোহের সময় 35,000 আলেম প্রাণ দিয়েছিল দিল্লির বুকে, ইতিহাস অনেকে জানে না। ভারতবর্ষের মানুষ, আপনাদের জানিয়ে রাখি, এই ভারতবর্ষের আজকের প্রজাতন্ত্র দিবসের শুরুতে স্লোগান উঠেছিল। কি স্লোগান? পূর্ণ স্বরাজ দিতে হবে। পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল এই ভারতবর্ষে 1921 সাল। এই পূর্ণ স্বরাজের স্লোগান তিনি তুলেছিলেন। তার নাম কি জানেন? তার নাম মৌলানা হযরত মোহানি। এই ভারতবর্ষে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই ভারত ছাড়ো আন্দোলনের নামকরণ করেছিল যে জানেন? মেহের আলী। এই ভারতবর্ষের তিরঙ্গা পতাকা, এই তিরঙ্গা পতাকাকে তৈরি করেছিল জানেন? এর ডিজাইন সুরাইয়া বলে একজন মুসলিম মহিলা। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষকে আমরা শেষ হতে দেব না। আজকে পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদী হুঙ্কার ছাড়ে, পাকিস্তানে বোমা মেরে আসবার জন্য বাহাদুরি দেখায়, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করবার জন্য সব থেকে বড় হাতিয়ার কি না? ভারতের হাতে ক্ষেপণাস্ত্র আছে। ভারত দিল্লিতে বসে বসে পাকিস্তানকে উড়িয়ে দিতে পারে, চীনে বোমা ফেলতে পারে, চীনে পরমাণু বোমা ফেলে আসতে পারে, কারণ ভারতের হাতে ক্ষেপণাস্ত্র আছে, ভারতের হাতে মিসাইল আছে। ভারতের হাতে এই ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছিল কে জানেন? ভারতের হাতে এই ক্ষেপণাস্ত্রের মতন ভয়ঙ্কর হাতিয়ার তুলে দিয়েছিল, যে হাতিয়ারের উপর ভরসা করে ভারতবর্ষ হিম্মত দেখিয়ে দাঁড়ায়। সেই হাতিয়ার তুলে দিয়েছিল যে ব্যক্তিটি, তার নাম ডক্টর আবুল কালাম আজাদ। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, ভুলে যাবেন না, এপিজে আব্দুল কালাম। এই ভারতবর্ষে তথ্য প্রযুক্তি শিল্পে একজন বিশিষ্ট ব্যক্তি, যার অধীনে লক্ষ লক্ষ ভারতবাসী রুটি রুজি করে খায়, সেই তথ্য প্রযুক্তির কর্ণধার প্রেমজি আদামজি, তিনিও একজন মুসলমান। যখন আমরা গান শুনি মেরে ভারত মহান, যখন আমরা গান শুনি বন্দে মাতরম, আর রহমান গায় না সেই গান, মা তুঝে সালাম। সেই মা তুঝে সালাম গানটা গেয়েছিল কে? আর রহমান। আমাদের কি খারাপ লাগে? অস্ট্রেলিয়ার বুকে ভারতবর্ষ জিতে এলো ক্রিকেটে, জয়ের পতাকা উড়িয়ে ভারতবর্ষে প্রবেশ করছে, মোদী সালাম করছে, সবাই সালাম করছে। সেই ভারতবর্ষের টিম যখন অস্ট্রেলিয়ার গপ্পায় জিতে ফিরে আসছে, সে আনন্দ প্রকাশ করছে কে? মাঠের মধ্যে পাম্প যে রান করেছে, আর বোলার আমাদের কি দেখতে অসুবিধা আছে যখন আজহারউদ্দিন মারতে মারতে পাকিস্তানের বোলারকে বলের চামড়া গুটি দিয়ে সেঞ্চুরি করে? আমাদের কি কোনো অসুবিধা আছে যখন লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফির গান শুনে আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারি? আমাদের কি কোনো অসুবিধা আছে? এই ভারতবর্ষকে বিভাজিত করার চেষ্টা করছে কে? ভারতবর্ষের বিজেপি পার্টি। सरफरोशी की तमन्ना अब हमारा
देखना है जोर कितना बागिए काफी এই স্লোগান তুলেছিল ভারতবর্ষের বিপ্লবীরা। ভারতবর্ষের বিপ্লবীরা কারা ছিল? শহীদ ভগৎ সিং, শহীদ ক্ষুদিরাম বোস, শহীদ আশফাকুল্লাহ। মনে পড়ে না ভারতবর্ষের মানুষ? সেই দিনের ভারতবর্ষের সেই গণতন্ত্র যার পরে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে এই বিজেপি পার্টি 54 অবদান নাই। বিজেপি পার্টির কোন নেতা বলতে পারবে যে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে একটা বিজেপি পার্টির পূর্বসূরি প্রাণ দিয়েছে, জেল খেটেছে? না, কারণ তারা ব্রিটিশের দালালি করেছিল। সেদিন তারা ব্রিটিশের দালালি করেছিল। ভারতবর্ষের স্বাধীনতায় যাদের 54 অবদান নাই, যারা ব্রিটিশের দালাল ছিল, আজ তারা এসে ভারতবর্ষে দেশপ্রেমিকের সাজে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। আমরা মেনে নেব তা? ভারতবর্ষ হাজার হাজার বিপ্লবীর রক্তের প্রাণের বিনিময়ে এ ভারতবর্ষের প্রজাতন্ত্র আমরা হাসিল করেছি। যে প্রজাতন্ত্র আজ থেকে 72 বছর আগে সংবিধান রচনা করে তার যাত্রা শুরু করেছিল। প্রজাতন্ত্রে কি বলা আছে? ভারতবর্ষের সকল মানুষের সমান অধিকার, সকল মানুষের সমান অধিকার, সকল মানুষের সমান বিচার, সকল মানুষের সমান সুযোগ, সকল মানুষের সমান সুবিধা। ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিস, ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব, এই সংবিধানের মূল কথা। এই সংবিধান বলে দিয়েছে ভারতবর্ষে 1950 সালের 26শে জানুয়ারি আজকের দিনের পর থেকে যারা ভারতবর্ষের জন্মাবে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। তারা সবাই ভারতবর্ষের নাগরিক। মোদী কেন? মোদীর 5 পুরুষের ক্ষমতা নাই ভারতবর্ষের কোন নাগরিকের পুরুষের ক্ষমতা নাই। কিন্তু এনআরসির জুজু দেখানো হবে, নাগরিক আইনের জুজু দেখানো হবে। আরে নাগরিক আইন ভারতবর্ষের সংবিধান রচনা করেছে। এনআরসি আসামে হয়েছিল 1951 সালে। এনআরসির উদ্দেশ্য ছিল আসামের মধ্যে কত এদেশি কত বিদেশি দেখার জন্য, হিন্দু মুসলমান দেখার জন্য নয়। বিজেপি পার্টি সেটাকে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করতে গিয়ে বলল এনআরসি চালু করবো, মুসলমানদের বাংলাদেশে তাড়াবো, উই পোকাদের মারবো, অনেক কথা বলা হলো। আসামে এনআরসি তো চালু হলো, এনআরসির তালিকা প্রকাশ হলো। এনআরসির তালিকা প্রকাশে কি দেখলাম আমরা? দেখলাম 19 লক্ষ বিদেশির নাম চিহ্নিত হয়েছে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। রাখবেন, যারা এনআরসিকে নিয়ে বাহাদুরি করছে তাদেরকে জিজ্ঞেস করবেন হিন্দু ভাইরা। আসামে 19 লাখের মধ্যে 14 লাখ হিন্দুর নাম বেরালো, তাহলে 14 লাখ হিন্দুকে বাংলাদেশে তাড়াবেন আপনারা? ঠিক করলেন? বিজেপিকে পার্লামেন্টের মধ্যে বলেছিলাম যদি এনআরসি করার ক্ষমতা থাকে আপনাদের সারা ভারতবর্ষ জুড়ে, তাহলে বিজেপির শাসনে পরিচালিত 22টা রাজ্যে কেন এনআরসি চালু করছেন না? আমি এটাও বলেছিলাম, এই যে আপনাদের বেঞ্চের উল্টো দিকে বসে আছি, আমার নাম অধীর চৌধুরী, আমি জাতিতে হিন্দু, আমার বাপ বাংলাদেশি, আমার মা বাংলাদেশি। তোদের এইসব নির্বাচনী জুমলাতে, নির্বাচনী ভাববাজিতে বাংলার মানুষ বিভ্রান্ত হবে না। নাগরিক আইন ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে, নাগরিক আইন ভারতবর্ষে আলাদা করে তৈরি আছে। এই নাগরিক আইন চুক্তি দিয়ে, ভর্তি দিয়ে হিন্দুদেরকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। দেখুন, আমিও তো বাংলাদেশ, আমার নাগরিক হওয়ার অধিকার নিশ্চয় ছিল বলে আমি 5 বারের এমপি হয়েছি। আমি নাগরিক না হতে এখানকার 5 বারের এমপি হতাম, তো তখন তো মোদী দাদা ছিল না যখন আমি নাগরিক হয়েছি। মোদীজি আমাদের নয়, নাগরিক আইন ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিল বলেই আমি বাংলাদেশি হওয়া সত্ত্বেও আমি নাগরিক হতে পেরেছি। তখন তো মোদী ছিল না, বিজেপি সরকার ছিল না। তাহলে তখন যদি আমি পারি, এখন কেন পারবো? সহজ সরল
এবারের ভোটে বিজেপি আর এনআরসি নাগরিক আইনের কথা বলছে না, খেয়াল করতে গেলে, কারণ বললে আসামে গিয়ে হুঙ্কার, আসামে ভোট বিজেপি পার্টি শ্যাম রাখি না কুল রাখি, আসাম রাখবো না বাংলা রাখবো, মানে মানে চেপে যাও, তাই এলাকার মানুষ বিভ্রান্ত হবে। ভারতবর্ষে কংগ্রেস বেঁচে আছে, বাংলার মানুষ জেনে রাখবেন ভারতবর্ষে কংগ্রেস বেঁচে আছে। আমাদের হাতে এমপির সংখ্যা কিছু কমেছে, এমপির সংখ্যা কমা মানে এটা নয় যে ভারতবর্ষের কংগ্রেস দুর্বল হয়ে গেছে। ভারতবর্ষের কংগ্রেস একটা বিচারধারার নাম, ভারতবর্ষের কংগ্রেস একটা সংস্কৃতির নাম, ভারতবর্ষের কংগ্রেস একটা সভ্যতার নাম, ভারতবর্ষের কংগ্রেস গণতন্ত্রের নাম, ভারতবর্ষের কংগ্রেস প্রজাতন্ত্রের নাম। এই দেখুন ভারতবর্ষের কংগ্রেস আর পতাকা দোলাচ্ছে। এই পতাকা, এই পতাকা, এই পতাকার তিনটে রং, এই পতাকার তিনটে রং, এই তিনটে রং 1930 সালে কংগ্রেস পার্টি ঠিক করেছিল। এই তিনটে রঙের একদিকে গেরুয়া রং হিন্দুত্বের প্রতীক, আরেকদিকে সবুজ রং ইসলামের প্রতীক, মাঝে সাদা রং শান্তির প্রতীক। এটাই হচ্ছে ভারতবর্ষ। তাই ভাববেন না কেউ কংগ্রেস যতদিন আছে এ ভারতবর্ষের গণতন্ত্র, এ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এ ভারতবর্ষের প্রজাতন্ত্র কেড়ে যাওয়ার কারো বাপের ক্ষমতা নাই।